হ্যালো বন্ধুগণ, আজকে আমি আপনাদের সাথে আমার মোটো ব্লগিং শুরুর পিছনের যে কাহিনী সেটা নিয়ে আলাপ করব। আমি আসলে মোটো ব্লগিং করার উদ্দেশ্যে মোটরসাইকেল কিনি নাই। মোটরসাইকেল কেনার উদ্দেশ্য ছিল অফিসে যাওয়া আসা এবং পরিবারকে নিয়ে ঘুরতে যাওয়া, একটা বিশেষ প্রয়োজনে জরুরিভাবে একটা জায়গায় যাওয়ার দরকার, কিন্তু সেখানে সময় মতো যেতে পারতাম না। আমি চিন্তা করলাম যে তাহলে একটা বাইক কিনেই ফেলি। তো আমার অনেক কষ্ট করে জমানো কিছু টাকা ছিল, আমার ওয়াইফের কিছু টাকা ছিল, আর আমার ফ্যামিলির কিছু সাপোর্ট নিয়ে আমি আমার MT-15 বাইকটা কিনি। কেনার কিছুদিন পরেই আমার ইচ্ছা থাকে যে যেহেতু আমি মোটরসাইকেল কিনেছি, তাহলে কেন না আমি ব্লগিং করি। এই যে সেনাবাহিনী বাংলাদেশের নিরাপত্তা রক্ষায় তারা সর্বদা সচেষ্ট, দেশ রক্ষা, আইন শৃঙ্খলা রক্ষা সব ক্ষেত্রেই বাংলাদেশ সেনাবাহিনীর অনেক অবদান। বাংলাদেশ পুলিশ ভাইরাও অনেক পরিশ্রম করে। বাংলাদেশ পুলিশের ট্রাফিক বিভাগ বলেন আর যে কোনো বিভাগই বলেন, অনেক পরিশ্রম করে। আর খারাপ ভালো আসলে সব জায়গাতেই থাকবে। আমাদের সাধারণ মানুষের ভিতরেও খারাপ ভালো আছে, আবার বাহিনীর ভেতরেও খারাপ ভালো থাকে। সব খারাপ ভালো মিলিয়েই আসলে জীবন। তো সবাইকে একচাটিয়া খারাপ বলা উচিত হবে না। তারপরে ফিরি আমাদের গল্পে। আমি এরপরে অনলাইনে ঘাটাঘাটি করতে থাকলাম যে আসলে আমি ব্লগিংটা করলে কি কোন ক্যামেরা দিয়ে করলে ভালো হবে। প্রথমে আমি অনলাইনে সার্চ দিতে চায়না ক্যামেরাগুলো সার্চ দিতে শুরু করলাম, যেগুলো 2500, 3000, 3500 টাকা পাওয়া যায়। তো এক সময় আমি সিদ্ধান্ত নিই যে এই অসেকের একটা ক্যামেরা 3500 টাকা দাম, এটা 5K সাপোর্টেড, এটা নেব সিদ্ধান্ত ফাইনাল করি। হঠাৎ আমি এই ফেসবুকে যে মার্কেট প্লেস আছে এখানে দেখতে পাই যে গোপ্রো ক্যামেরাগুলো সেকেন্ড হ্যান্ডে বিক্রি হয়। তো আমি এই গোপ্রো নিয়ে গবেষণা করতে শুরু করলাম। এরপরে খুঁজতে আমি গোপ্রো হিরো 5 ব্ল্যাক যেটা আছে এটা অনলাইন মার্কেট প্লেস থেকে নেই। এখানে একটা মজার কাহিনী আছে যে গোপ্রো হিরো 5 ব্ল্যাক কেনার পরে আমি যে সমস্যাটার সম্মুখীন হই, আমি জানতাম না যে শুধু ক্যামেরা কিনলেই হবে না, গোপ্রো ক্যামেরা কিনলে এর সাথে আনুষঙ্গিক আরও অনেক খরচ আছে। যেমন আপনার মাইক অ্যাডাপ্টার কেনা লাগবে, তারপরে ওয়্যারলেস মাইক্রোফোন যেটা নেন আপনি কেনা লাগবে, তারপরে ক্যামেরার জন্য আলাদা একটা কেস কেনা লাগবে। এগুলো আসলে আমার জানা ছিল না। তো আমি কেনার পরে একটা মোটামুটি হতাশার ভিতরেই পড়ে যাই। এখন এই গোপ্রো কেনার পরে আমার এটা প্রথম ব্লগ, এটার সাউন্ড কোয়ালিটি কেমন আসবে আমি জানি না। পরে যখন এডিট বা আপনারা দেখবেন তখন আমিও বুঝতে পারবো, আপনারাও বুঝতে পারবেন। আর গোপ্রোর ভিডিও কোয়ালিটি আমি যতটুকু শুনেছি যথেষ্ট ভালো। তো আশা করা যায় আমার ব্লগিংটা আসলে প্রফেশনাল বা এই যে অনেকে আছে যে ইনকাম করার উদ্দেশ্যে ব্লগিং শুরু করে, আমার আসলে এরকম কোনো উদ্দেশ্য নাই। আমি ব্লগিংটা শুরু করেছি আমার শখের বশে। জানি না আমি কতটুকু করতে পারবো, তবে আমি চেষ্টা করব, যেহেতু আমার ভালো লাগে যতটুকু সম্ভব ভালো করার। আপনারাও আমার জন্য দোয়া করবেন, আমি যেন ব্লগিং ভালোভাবে করে আপনাদের মন জয় করতে পারি।
আর আপনারা একটা জিনিস সবসময় খেয়াল রাখবেন যে যখন বাইক চালাবেন অবশ্যই অবশ্যই হেলমেট ব্যবহার করবেন। হেলমেট ব্যবহার না করলে একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না। হেলমেট যে কতটা সেভ করে জীবন, সেটা যে অ্যাক্সিডেন্টের কবলে পড়ছে শুধুমাত্র সেই জানে। তো আপনার পরিবারকে সুস্থ রাখার জন্য, ভালো রাখার জন্য আপনি অবশ্যই হেলমেট ব্যবহার করবেন। একটু লজ্জা লজ্জা লাগছে অবশ্য, কিন্তু প্রথম তো না, আস্তে আস্তে জড়তা কেটে যাবে। আমি যখন এই ব্লগিংয়ে রেগুলার হয়ে যাব তখন হয়তো আমার এই জড়তাটা থাকবে না। তো আপনারা যারা নতুন ব্লগিং করতে চাচ্ছেন বা ব্লগিং করতে চান, তারা এই যে লজ্জার ভয়ে ব্লগিং থেকে পিছিয়ে যাবেন বা আপনাদের কে কি বলবে কে কি বলবে না এটা চিন্তা করে ব্লগিং থেকে পিছিয়ে যাবেন, এমনটা হলে আসলে সমস্যা। এরকম ভাবার কোনো কারণ নেই। কোনো কাজই আসলে ছোট না, আর ব্লগিংটা তো অবশ্যই ছোট না। ব্লগিংটা অনেক ভালো কাজ, জাস্ট আপনার প্র্যাকটিস প্রয়োজন। আমি যেভাবে শুরু করেছি আপনারাও এভাবে শুরু করতে পারেন। এক সময় অবশ্যই আপনাদেরও জড়তা কেটে যাবে, আপনারাও পারবেন। আমি যেমন আশাবাদী যে আমি অবশ্যই পারবো। যতটুকু পারি আল্লাহ সহায় হন, আমরা চেষ্টা করব। এটা লোকাল রোড তো, মার্কেটের ভিতরে একটু মানুষের সমাগম বেশি থাকে। তারপরেও ঢাকার মতো এতটা আসলে জাম নেই, ঢাকার মতো এতটা সমস্যা নেই, নির্বিঘ্নে চলাচল করা যায়। আমার ব্লগিংটা শুরু কেমন হয়েছে আমি জানি না, তবে আপনারা পাশে থাকলে আমি চেষ্টা করব আরও ব্লগিং তৈরি করার জন্যে। ব্লগিংগুলো আসলে যে কোনো টপিকস নিয়ে করতে হয়, হ্যাঁ, যেটার জন্য একটা সময় প্রয়োজন, স্ক্রিপ্ট তৈরি করা লাগে। আমি যতটুকু ইউটিউব ঘেটে জানতে পেরেছি যে আগে থেকে একটা স্ক্রিপ্ট তৈরি করা লাগে, তাহলে ব্লগিংটা করতে সুবিধা হয়, কথা বলতে সুবিধা হয়, জড়তা কম থাকে। এখন আমি ব্লগিং শুরু করলাম, আসলে আমি রাস্তায় যখন ব্লগিং করতেছি বাইকে, কি বলবো আমি বুঝতেছি না, কি বলবো জানি না, তাহলে আসলে ব্লগিংটা ওইভাবে সুন্দর হয় না। এই জন্য আগে থেকে একটা স্ক্রিপ্ট তৈরি করে রাখা লাগে। তো আমার তো প্রাথমিক পর্যায়ে, আমি এখনও স্ক্রিপ্ট লেভেলের ব্লগার হতে পারিনি। স্ক্রিপ্ট লেভেলের ব্লগার হলে আমি ইনশাআল্লাহ স্ক্রিপ্ট আগে থেকে তৈরি রেডি করে যে কোনো বিষয়ে গবেষণা করে সেটা সঠিক তথ্য জেনে তারপরে আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করব। কারণ স্ক্রিপ্ট তৈরি করলে যদি একটা ব্লগিংয়ের মাধ্যমে ভুল তথ্য আসে, আমি দেখেছি অনেক ব্লগারই তাদের যে তথ্য প্রদান করে এই তথ্যের ভেতরে অনেক ভুল থাকে। তো আমি চেষ্টা করব যেন এই ভুলগুলো না থাকে। আমরা একটু বাইপাস রোড দিয়ে যাই। বাইপাস রোড দিয়ে গেলে আপনারা মোটরসাইকেলের কিছু সেকেন্ড হ্যান্ড শোরুম আছে এইদিকে, আপনাদেরকে এটা দেখাবো। এটা সাতক্ষীরার একটা সুন্দর লেক। সাতক্ষীরার এই জায়গাটা আমার খুব ভালো লাগে, এই রোডটা। এই রোড দিয়ে আমি আমার গন্তব্যস্থলে পৌঁছে যাব। পৌঁছাতে আপনাদের সাথে একটু গল্প করা। আর MT-15 আসলে অফ রোডিং করাটা একটু কষ্ট, এটার সাসপেনশনটা অনেক হার্ড থাকে। অফ রোডিং করতে গেলে একটু ঝামেলা হয়। প্লিয়ন থাকলেও তার একটু সমস্যা হয়।
এই যে এগুলা দেখছেন আপনারা সেকেন্ড হ্যান্ড শোরুম, এগুলাতে সেকেন্ড হ্যান্ড বাইক বিক্রি করা হয়। সাতক্ষীরার একটা বড় জায়গা এটা, এখানে বেশিরভাগই সেকেন্ড হ্যান্ড শোরুম, সেকেন্ড হ্যান্ড বাইকগুলো এরা বিক্রি করে এখানে। এই যে দেখতে পাচ্ছেন, আমি সেকেন্ড হ্যান্ড শোরুমগুলোও ঘুরে দেখছি। এরা আসলে বাইকটা কেনার পরে মিটার কমায়, তারপরে এটাকে সার্ভিসিং করায়, তারপরে এটা চকচকে করার জন্য যা যা করা প্রয়োজন সব কিছু করে তারপরে তারা বাইকটা শোরুমে তোলে। তো আপনারা যারা সেকেন্ড হ্যান্ড বাইক কিনবেন, বিশেষ করে শোরুম থেকে, আপনারা অনেক যাচাই বাছাই করে কিনবেন। বিশ্বস্ত শোরুম হলে সেখান থেকে কিনবেন। আর সবচাইতে ভালো হবে আপনি যদি কোনো জানাশোনা মানুষের কাছ থেকে বাইক নেন। আর বিশেষ করে সেকেন্ড হ্যান্ড বাইক কিনলে আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন যে চাকরিজীবী মানুষের কাছ থেকে বাইক নেওয়ার চেষ্টা করবেন। কারণ ব্যাচেলার একটা মানুষ যেভাবে বাইক ইউজ করে, চাকরিজীবী মানুষ কিন্তু ওইভাবে বাইক ইউজ করার সুযোগ পায় না। সেক্ষেত্রে আপনি চাকরিজীবী কোনো ব্যক্তির কাছ থেকে যদি বাইক নেন, আপনার অবশ্যই বাইকটা ফ্রেশ থাকার সম্ভাবনা একটু হলেও বেশি। আর ব্যাচেলার যারা আছে তারা তো বাইকটা আসলে ওভাবে ইউজ করে না, তাদের তো কোনো টেনশন নেই, তাদের নিজের টাকা দিয়ে কেনা লাগেনি, হয়তো বাপ কিনে দিছে, তারা তাদের মতো গাড়িটা রাফ ইউজ করে। চাকরিজীবী মানুষ ম্যাক্সিমামই আসলে নিজের টাকা দিয়ে, নিজের কষ্টের টাকা দিয়ে বাইক কিনে, তারা গাড়িটা অনেক হিসাব করে ব্যবহার করে। তো আপনারা চেষ্টা করবেন বাইকটা চাকরিজীবী মানুষের কাছ থেকে, যদি সেকেন্ড হ্যান্ড নেন, চাকরিজীবী মানুষের কাছ থেকে নেয়ার। তো বন্ধুগণ, আমরা আজকের মতো গল্পের সমাপ্তিটা নিয়ে আমি আমার গন্তব্যস্থলে চলে আসছি। আসসালামু আলাইকুম।